দেশে একটাই দল থাকবে, একটাই চোর থাকবে, এটা তো চলতে পারে না। ওনারা তো পারেন না, এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। সত্যি সুপ্রিম কোর্ট একটা পারমাণবিক অস্ত্রের মতো তার কাণ্ড কারখানা করছে। আচ্ছা, যখন এই কালকে মানুষের বিশ্বাস, তাই জন্য মেয়েদের সতী হতে হবে বলতেই পারে, পিচ করার ক্ষমতাটা তো কোনোদিন দেখাতে দেখলাম না। সাহস সাধারণ মানুষের ওপর, যত মাতব্বরী সাধারণ মানুষের ওপর। আমরা এখনও তাদের বলি মাই লর্ড, এগুলো ঔপনিবেশিক একটা কথা। পার্টি কংগ্রেস থেকে আমরা দেখলাম যে তারা বলেছেন যে বিজেপি অত খারাপ দল নয়। রাত্রির 12টার পরে আগে ওরা মিটিং করে না, রাত্রির 12টার পরে মিটিং টিটিং করে তাদেরকে বললেন যে এরা তো কিছুই করছে না, তারা নিজেদের সংসার হয় তৈরি করছেন, নাহলে সংসার নিয়ে ব্যস্ত। বিজেপির বিরুদ্ধে জায়গায় জায়গায় জোট ফোট করার কোনো দরকার নেই, ইন্ডিয়ার জোটটাও কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে এসে ছড়ি ঘুরিয়েছি, মানুষের টাকা পয়সা উড়িয়েছি, ওর পথটাই ফালতু। এটা হচ্ছে মোহন ভাগবত, তার সঙ্গে নরেন্দ্র মোদীর যতটা ভাব ততটাই আড়ি। সুপ্রিম কোর্টকে সুপার পার্লামেন্ট বললেন উপরাষ্ট্রপতি, কিভাবে দেখছেন বিষয়টি? দেখো, কিছু কিছু মানুষের একটা রোগ থাকে, রোগ তো হতেই পারে মানুষের, সেটা এমন কিছু লজ্জার বিষয় না। সেটা হচ্ছে সময় থমকে যায়, মানে ফিক্সেশন হয়ে যায়। এটাকে অনেকে বলে অ্যাকিনোটপসিয়া বা এরকম একটা কিছু। তো আমি ঠিক জানি না স্পিকারের ধনকর সাহেবের সেরকম কোনো সমস্যা হয়েছে কিনা, হলে তো ডাক্তার ঠিক করে দিতে পারবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ওনার সেদিনকার বক্তব্যর পর যে তিনি যে পশ্চিমবাংলার রাজ্যপাল ছিলেন সেই সময়তে উনি আটকে গেছেন, ওইখানে ওনার ফিক্সেশন ঘটে গেছে। উনি যে এখন পার্লামেন্টের স্পিকার এটা উনি ভুলে গেছেন। তো ওষুধ টষুধ খেলে এটা সেরে যাবে, কিন্তু এই যে রাজ্যপাল হওয়া অবস্থায় তিনি ফিক্সড হয়ে গেলেন, এর কিন্তু একটা কারণ আছে। দেখো, বিজেপি যে সমস্ত রাজ্যপালদের পাঠায় এবং বিশেষত অবিজেপি রাজ্যগুলোতে, তাদের এরকম একটা ধারণা হয়, ধনকর সাহেবেরও হয়েছিল, যে এটা তাদের জমিদারি এবং তারা মুখ্যমন্ত্রীর সমকক্ষ, বা অনেক সময় ভাবেন যে মুখ্যমন্ত্রীরও ওপরে তারা। তো ভারতের সংবিধান তো রাজ্যপালকে এই ক্ষমতা দেয় না। এবং এই যে তামিলনাড়ুতে কয়েকদিন আগে যে ঘটনা ঘটল সেটা কিন্তু ঐতিহাসিক। আসলে ধনকর সাহেবের যে রাজ্যপালের যে তার যে বোধ, এই বোধটায় যে উনি আটকাতে পারলেন না, বলে ফেললেন সমস্ত নিয়ম রীতিকে তোয়াক্কা না করে, স্পিকার হিসেবে তার যে নিরপেক্ষতা তাকে তোয়াক্কা না করে যে তিনি বলে দিলেন। তার কারণ তামিলনাড়ুতে যেটা হয়েছে সেটা আসলে রাজ্যপাল পদটাকেই প্রশ্ন তুলে দিয়েছে। ধনকর সাহেব এটা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী পদ, মুখ্যমন্ত্রী পদ নিয়ে সংবিধান সভা কোনো প্রশ্ন তোলেনি, কিন্তু রাজ্যপাল পদটা আদৌ থাকবে কিনা, এটা ব্রিটিশ ঔপনিবেশিক একটি পদ কিনা, রাজ্যপালের কতটা পাওয়ার থাকবে, রাজ্যপাল নির্বাচিত হবেন নাকি রাজ্যপাল শুধুমাত্র কেন্দ্রের দ্বারা এখানে তাকে বসিয়ে দেওয়া হবে, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের কতটা সম্পর্ক থাকবে, রাজ্যপাল ঠিক কতটা তার ক্ষমতার এখতিয়ার, এইসব নিয়ে তুমুল বিতর্ক হয়েছে সংবিধান সভায়। এবং একটা বড় অংশ এই কথাটাও বলেছেন যে না, এই রাজ্যপাল পদটা থাকা উচিত নয়। পরে তো বিভিন্ন নেতা এটাকে সাদা হাতিও বলেছেন। তো এত বিতর্ক সত্ত্বেও শেষ পর্যন্ত যদিও সংবিধান সভায় এই পদটাকে রেখে দিয়েছে, এবং এই পদটা থাকার ফলে ভারতবর্ষের গণতন্ত্র প্রতিদিন পদলেহিত হচ্ছে। আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র তামিলনাড়ু নয়, পশ্চিমবঙ্গেও প্রায় 10-12টা বিল রাজ্যপালের ঘরে আটকে আছে। এবং তামিলনাড়ুতে যে ঘটনাটা ঘটলো, দেখো, ভারতের ইতিহাসে এই প্রথম রাজ্যপালের বা রাষ্ট্রপতির সই ছাড়া কয়েকটা বিল আইন হয়ে গেল, পাস হয়ে গেল। তার মানে কি, এই যে ধনকর সাহেব যে যাকে বলে চিরবিড়িয়ে উঠলেন, আমরা বাংলা ভাষায় বলছি চিরবিড়িয়ে ওঠা, তার কারণটা কি? তার কারণ হচ্ছে রাজ্যপাল হিসেবে তিনি বুঝছেন, মানে তার তো সময়টা রাজ্যপালে আটকে আছে, পশ্চিমবঙ্গের রাজ্যপালে। তো তিনি তো বুঝছেন যে ভারতবর্ষের মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ বলবো, তাহলে আমাদের কেন হবে না, আমাদের কেন রাজ্যপালের সই লাগবে, যিনি দিনের পর দিন ধরে জনগণের জন্য কিছু বিল সেখানে রয়ে গেছে, তিনি সেখানে জমা করে রেখেছেন, যেটা তার এখতিয়ার বহির্ভূত। ভারতবর্ষের মানুষ আবার প্রশ্ন তুলবে যে রাজ্যপাল পদটাকে হটাও, এর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, ওই ওনারা এসে বসেন প্রাসাদের মতো বাড়িতে থাকেন, হাতির মাথা ঘোড়ার ডিম কী করেন আমরা কেউ জানি না। আবার তারপরে অবশ্য মাঝে মধ্যে আবার নারী ঘটিত কেলেঙ্কারিও করেন শুনেছি। কিন্তু এই যে রাজ্যপাল পদটা যে থাকবে না, এটা আমরা রাস্তায় বলছিলাম, এটা সংবিধান সভায় নেতারা বলছিলেন। বাস্তবত ভারতবর্ষেই প্রথম প্রযুক্ত হয়ে গেল এটা, যে রাজ্যপালের সই ছাড়া ওটা পাস হয়ে গেল। অতএব স্পিকার তার সমস্ত ডেকোরাম ভেঙে আবার রাজ্যপাল হয়ে গেলেন এবং চিরবিড়িয়ে উঠলেন।
সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সমান হয়ে উঠেছে, বিস্ফোরক উপরাষ্ট্রপতি, কি বলবেন? তো উপরাষ্ট্রপতির এটা মনে হলো না যে যখন সুপ্রিম কোর্ট তার বিচারপতি তিনি রাজ্যসভার সাংসদ হবেন বলে দিলেন, সেটা হচ্ছে যে মানুষের বিশ্বাস, সেই জন্য আমাদেরকে রাম মন্দিরটা বানাতে হবে, কালকে মানুষের বিশ্বাস তাই জন্য মেয়েদের সতী হতে হবে, বলতেই পারেন। তো তখন ধনকর সাহেব, তখন তিনি উপরাষ্ট্রপতি ছিলেন না, কিন্তু কিছু তো একটা ছিলেন, তার দলের তো বিভিন্ন উপরাষ্ট্রপতি ছিল অথবা অন্যান্য নেতারা ছিল, তারাও তখন বলেনি যে সত্যি সত্যি সুপ্রিম কোর্ট একটা পারমাণবিক অস্ত্রের মতো তার কাণ্ডকারখানা করছে। আচ্ছা, যখন এই পশ্চিমবঙ্গে 26,000 পদকে বেআইনি ঘোষণা করে দিল আদালত, এবং তাদের রায়ে বেআইনি ঘোষণা করার কোনো যৌক্তিকতাই নেই, গোটা রায়টা জুড়ে বৈধ এবং অবৈধ কারা, কোন কোন রায়ের ক্ষেত্রে, কোন কোন মামলার ক্ষেত্রে গোটা ব্যাপারটাই টেন্টেড হয়, গোটা ব্যাপারটা ফ্লড হয়, আর কোন কোন ক্ষেত্রে হয় না, এত আলাপ আলোচনার পরে তারা গোটাটাকে প্রায় 1 লক্ষ মানুষকে পথে বসিয়ে দিল। তখন উপরাষ্ট্রপতির মনে হয়নি যে সুপ্রিম কোর্টটা পারমাণবিক অস্ত্রে পরিণত হয়েছে? যখন বিলকিস বানোর ধর্ষকদের ছেড়ে দেওয়া হচ্ছে, তখন উপরাষ্ট্রপতি ছিলেন না, তখন ধনকর সাহেবের এটা মনে হয়নি? যখন আমরা দেখলাম যে ইলেকটোরাল বন্ডকে কেন্দ্র করে বাস্তবত সুপ্রিম কোর্ট সমস্ত দামাচাপা দিয়ে দিল, তখন উপরাষ্ট্রপতির মনে হয়নি যে সুপ্রিম কোর্ট তার কলেজিয়াম প্রথার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে কলেজিয়াম প্রথাটাকে তারা জমিদারি প্রথা ভেবে রেখেছে? তখন তারা বলতে পারেননি যে না, এটা চলবে না? আজকে তারা বলছে কখন না, যখন রাজ্যপাল পদটা, যেটা ভারতবর্ষের মানুষ বারবার প্রশ্ন তুলেছে, সেই কথাটাকে যখন বাস্তবে প্রযুক্ত করা হলো, তখন ধনকর সাহেব, ওই যে আবার বললাম, চিরবিড়িয়ে উঠলেন। সাংবিধানিক পদে থাকা উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলতে পারেন? ওনারা তো পারেন না, এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসেবে এটা বলতে পারেন যে গোধরার পর এই যে আমরা যে ওখানে দাঙ্গা হাঙ্গামা করলাম, এই দাঙ্গা হাঙ্গামা করার পরে, মানে গুজরাটে যে আমরা গণহত্যা করলাম, সেই গণহত্যার পরে আর গুজরাটে কোনো দাঙ্গা হয়নি, অতএব গণহত্যাটা ভালো হয়েছিল, এরকম কোনো কথা কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন? আচ্ছা, কোনো দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন, লুকিয়ে রাখতে পারেন যে তিনি বিয়ে করেছিলেন, তারপর হঠাৎ তার মনে পড়লো তিনি বিয়ে করেছেন? আচ্ছা, কোনো দেশের আমাদের কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এটা বলতে পারেন, তিনি এটা করতে পারেন যে তার ছেলেকে বড়লোক করবেন বলে, তার ছেলে চুরি করবে বলে BCCI এর মাথায় বসিয়ে দেওয়া? তো তারা তো করতে পারে না, এরকম কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না। তাদের মুখে একটাই কথা, দেশে একটাই দল থাকবে, একটাই চোর থাকবে, এটা তো চলতে পারে না। রাষ্ট্রপতি পদ, রাজ্যপাল পদ আলংকারিক। রাষ্ট্রপতিরও বাস্তবত কোনো নির্বাচিত সরকারকে হুকুম করার কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতি, রাজ্যপাল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল সেখানে দিলেন, তাদের কাজ হচ্ছে সেটাকে সই করা, সেটাকে জমিয়ে রাখার কোনো এখতিয়ার তাদের নেই। অতএব তারা তো কোনো এখতিয়ারই মানে না। তাদের যদি পার্লামেন্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা বেআইনি কাজ করছে বলে তাদের মনে হয়েছে, তারা ইমপিচ করুন, ইমপিচ করার অধিকার তো সংবিধান দিয়েছে। আমরা তো বলছি যে 26,000 মানুষকে পথে বসানো, 1 লাখ মানুষকে পথে বসানো যারা বসায় তাদেরকে ইমপিচ করা উচিত। আমরা তো বলছি যে বিশ্বাসের ভিত্তিতে যারা বলছে বিশ্বাস আছে বলে রাম মন্দির বানাতে হবে, তাদেরকে ইমপিচ করা উচিত। তো সেই ইমপিচ করার ক্ষমতাটা তো কোনোদিন দেখাতে দেখলাম না। তারা এত মাতব্বর, কই দেখলাম না তো আমাদের নরেন্দ্র মোদীদের কোনোদিন ইমপিচ করার চেষ্টা করতে, সেই সাহস দেখাতে। যত সাহস সাধারণ মানুষের ওপর, যত মাতব্বরী সাধারণ মানুষের ওপর, করো ইমপিচ, কে বারণ করেছে? কল্যাণ ব্যানার্জি বলছেন এতে সুপ্রিম কোর্টের অসম্মান হয়েছে, আপনিও কি তাই মনে করেন? আমি বারবারই মনে করি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তারা আজকে ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করছে। হ্যাঁ, একটা দুটো যে ভালো রায় দিচ্ছে না তা নয়, বিজেপির তাতেই অসুবিধা। যেহেতু বিজেপি ভেবেছিল যে গোটা সুপ্রিম কোর্টটা তার কেনা হয়ে গেল, ভেবেছিল যে রঞ্জন গগৈকে আমি সাংসদ পদটা দিয়ে দিলাম, এবার সুপ্রিম কোর্ট যা খুশি করবে, এবং করেওছে, করেনি তা নয়। এই যে আমরা দেখলাম সেটা হচ্ছে চন্দ্রচূড় সাহেবের হঠাৎ মনে হয়েছে ভগবানের সামনে দাঁড়িয়ে যে ভগবান তাকে নির্দেশ দিয়েছেন একটা কাজ করতে, অতএব হয়ে গেছে। তো এই যে একটা একেবারে অগণতান্ত্রিক কলেজিয়াম প্রথা, এই কলেজিয়াম প্রথাটা চলছে, আমরা মনে করি এটা জনবিরোধী। ভারতবর্ষের যে গণতন্ত্রের যেটা প্রাণভ্রমরা, অর্থাৎ জনপ্রতিনিধিদের আমরা নির্বাচিত করি। আমি একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করলাম, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বললেন যে তিনি বিয়ে করেননি,
আমি বলবো যে না বাপু, তোমার মতো মিথ্যেবাদীকে আর আমি ভোট দেবো না। আমি একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করলাম, তিনি বললেন যে দেশে যত ব্যবসায়ী আছে সব টাকা আমাদের দিতে হবে, আর কাউকে দেওয়া যাবে না ইলেকটোরাল বন্ডের মধ্যে। আমি ঠিক করলাম যে না, তোমাকে আমি আর ভোট দেবো না। এই ক্ষমতাটা আমার আছে, এটা হচ্ছে গণতন্ত্র। আর সুপ্রিম কোর্টে যারা ওখানে বসে এত বড় বড় কাজ করে যাচ্ছেন, মানুষের জীবন জীবিকা 26,000 মানুষকে পথে বসিয়ে দিচ্ছেন, আমাদের তো ক্ষমতা নেই তাদের সরিয়ে দেওয়ার। হ্যাঁ, একটাই ক্ষমতা আছে, ইমপিচ করা। অতএব সুপ্রিম কোর্ট, আমরা এখনও তাদের বলি মাই লর্ড, এগুলো ঔপনিবেশিক একটা কথা। তাহলে আমরা তাদের মাই লর্ড বলছি, তারা ভাবছে যে তারা জমিদার, এটা তো চলতে পারে না। অতএব সুপ্রিম কোর্টের এই কলেজিয়াম প্রথা, তাদের এই স্বৈরাচারকে প্রশ্ন করতে হবে। কিন্তু আমাদের ধনকর সাহেব কি করেন? সিলেক্টিভ প্রশ্ন করেন। যখন তার ওই যে রাজ্যপাল, ওই যে বললাম একিনোটোপসিয়া, মানে তিনি রাজ্যপাল ছিলেন, ওই রাজ্যপাল পদটাকেই বাস্তবত খারিজ করে দেওয়া হয়েছে, তখন তিনি চিরবিড়িয়ে উঠলেন। তাহলে এই সিলেক্টিভ প্রশ্ন করবেন না। যদি করতে হয়, ভারতবর্ষের সংবিধান মেনে ইমপিচ করার ব্যবস্থা করুন। ভারতবর্ষের সংবিধান মেনে সুপ্রিম কোর্টে কিভাবে, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও যাতে দায়বদ্ধ হয়। তার মানে প্রত্যেকটা জনপ্রতিনিধি মানুষের কাছে দায়বদ্ধ, 5 বছর পর 1 বছর পর ফিরতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও যাতে দায়বদ্ধ তারা হতে পারে, তার ব্যবস্থা আপনারা করুন। ওই মাঝে মধ্যে সিলেক্টিভ চিরবিড়িয়ে উঠবেন না। সিপিএমের নেতার দাবি, জগদীপ ধনকরের মতো ব্যক্তিদের থেকে গণতন্ত্রের বিপদ হতে পারে। সিপিএমের কোন নেতা কি বলেছে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে সিপিএমের গণতন্ত্রে কোনো বিশ্বাস নেই। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সিপিআইএম এখন তাদের যেটা পার্টি কংগ্রেস থেকে আমরা দেখলাম যে তারা বলেছেন যে বিজেপি অত খারাপ দল নয়, সবাই খারাপ দল, বিজেপিও খারাপ দল। তাহলে বিজেপি যদি অত খারাপ দল না হয়, তাহলে বিজেপির বিরুদ্ধে জায়গায় জায়গায় জোট ফোট করার কোনো দরকার নেই। ইন্ডিয়ার জোটটাও কোনো প্রয়োজন নেই। কেরালাতেও কংগ্রেসের সঙ্গে জোট করার দরকার নেই। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিজেপিকে ভোট ট্রান্সফার করতে হবে। তামিলনাড়ুতে নেহাত বলে না, কারণ তামিলনাড়ুতে যারা সরকারে আছে তাদের জন্য ওরা কিছু সিট পায় পার্লামেন্টে, তামিলনাড়ুটা নিয়ে ওরা চুপচাপ থাকে। কিন্তু ভারতবর্ষে আর বিজেপি আর অত খারাপ দল নয়। হ্যাঁ, খারাপ, সবাই খারাপ, ওরাও খারাপ। যেহেতু অত খারাপ দল নয়, সেহেতু আর ওরা বিজেপিকে হারানোর জন্য মরণপণ চেষ্টা করবেন, এটা তারা বিশ্বাস করে না। যারা এটাই বিশ্বাস করে না, তাদের মুখে গণতন্ত্র নিয়ে কোনো কথা শুনতে রাজি নয়। আপনি কি মনে করেন সংঘের অনুমতি ছাড়া, বিজেপি নরেন্দ্র মোদীর অনুমতি ছাড়া জগদীপ ধনকর এই ধরনের মন্তব্য করতে পারেন? দেখো, সেটা হচ্ছে মোহন ভাগবত, তার সঙ্গে নরেন্দ্র মোদীর যতটা ভাব ততটাই আড়ি, যতটা ভাব ততটাই আড়ি। এরকম নয় যে তারা একেবারে গুরুকুলে বসে আছে, সব গুরু ভাইয়েরা মধ্যে প্রচণ্ড ভাব ভালোবাসা, এরকম নয়। দেখো, টাকা ছাড়া ওরা কিছু বোঝে না। ওদেরই নেতা বলেছে তথাগত রায়, কামিনী কাঞ্চন ছাড়া বিজেপির নেতারা কিছু বোঝে না। এখন কামিনী কাঞ্চনের জন্য যারা রাজনীতি করে, তাদের মধ্যে ভাব আড়ি থাকে। অতএব মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর ভাবও আছে, আড়িও আছে। যখন রাম মন্দির হলো তখন একটু ভাব হলো, আবার আড়ি হয়ে গেল। এবার মোহন ভাগবত পশ্চিমবঙ্গে 10 দিন আসলেন, এসে বিভিন্ন পুলিশ প্রশাসনে তো থাকে 1-2জন আরএসএস গোঁজা, সেই গোঁজা লোকগুলোকে খুঁজে বার করে একটু রাত্রির 12টার পরে, আগে ওরা মিটিং করে না, রাত্রির 12টার পরে মিটিং টিটিং করে তাদেরকে বললেন যে দেখো, এবার পশ্চিমবঙ্গে জনতা আমাদের জন্য কিছু করছে না, আর বিজেপির কর্মীরা তো কিছুই করছে না, তারা নিজেদের সংসার হয় তৈরি করছেন, নাহলে সংসার নিয়ে ব্যস্ত, কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত। তার চেয়ে আপনারা একটা কাজ করেন, আপনারা পুলিশ প্রশাসনে, আদালতে, আমলাতন্ত্রের মধ্যে যে 2-4 জন করে মোদি ভক্ত আছে, তারা যদি একটু আমাদের দাঙ্গা করতে হেল্প করেন তাহলে ভালো হয়। তো যাই হোক, এই তো হচ্ছে পরিস্থিতি। ফলত ওরা নিজেদের ঘর সামলাবে না ওরা ধনকরকে হুকুম দেবে, সেটা পরের কথা। কিন্তু প্রথম কথা হচ্ছে ধনকর, ওই যে বললাম রাজ্যপাল নিয়ে, পদ নিয়ে ওনার যে ব্যক্তিগত ওনার জীবন, মানে ওনার আঁতে লেগেছে। উনি রাজ্যপাল ছিলেন, যে আরে আমি রাজ্যপাল ছিলাম, আমি আমার নাতিপুতিদের বলবো যে দেখো আমি রাজ্যপাল ছিলাম। এখন কি না বলছে যে রাজ্যপাল পদটাই ফালতু, আমি ওই 5 বছর পশ্চিমবঙ্গে এসে ছড়ি ঘুরিয়েছি, মানুষের টাকা পয়সা উড়িয়েছি, ওর পদটাই ফালতু। ওনার আসলে প্রচণ্ড গায়ে লেগে গেছে। এর থেকে বেশি কিছু নয়। আসল কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ আর বেশি দিন রাজ্যপাল পদটা রাখবে না। এই ধরনের মন্তব্যের কারণ কি হতে পারে? কারণ তো ওই যে বললাম একটাই, সেটা হচ্ছে যে ওরা বিশ্বাস করে জমিদারতন্ত্রে, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। মানুষ ভোট দেবে, ভোট দিয়ে একজন নেতাকে চুজ করবে, সেটা নরেন্দ্র মোদী হতে পারে, আমাদের আপত্তি নেই। মানুষ ভোট দিল, ভোট দিয়ে একজন নেতাকে চুজ করলো, মানুষ ভুল বুঝলো, 5 বছর পরে তাকে সরিয়ে দিল। এই হচ্ছে গণতন্ত্র। আমরা রাজার ছেলে রাজা হবে, এই সমস্ত অনেক দিন আগে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা মনে করি সেটা হচ্ছে যে যারা আমলা পর্যন্ত, যারা নির্বাচিত হয় না, তাদের ওপরেও জনপ্রতিনিধিদের একটা প্রভাব থাকবে, তারাও যাতে দায়বদ্ধ হয় তার ব্যবস্থা থাকবে। এটাই হচ্ছে গণতন্ত্র।
নরেন্দ্র মোদীরা ভোটে বিশ্বাস করে না। ওরা চায় সেটা হচ্ছে ভোট টোট ব্যবস্থাটা তুলে দিয়ে ওরা এখানে 15 বছর, 20 বছর, 50 বছর, যে বলে না 50 বছর পর 2047 সালে আমরা কাজ করবো, তার মানে তার আগে পর্যন্ত আর ভোট টোট হবে না। তো অতএব তারা যেহেতু ভোটে বিশ্বাস করে না, তারা চায় যে একজন ওখানে ডিক্টেটর থাকুক, একজন স্বৈরাচারী যাকে বলে রাজা থাকুক, আর তার তলায় এরকম বিভিন্ন রাজ্যপাল থাকুক, তারা গ্রামে গ্রামে, তারা শহরে শহরে, তারা রাজ্যে রাজ্যে জমিদারি করবে। এই হচ্ছে ওদের দেশ সম্পর্কে ওদের ধারণা।